নিধি আজকাল বেশি বাড়তাছে। আমারে পশু বলে, কত সাহস। শান্ত হ। ভাবতাছি ওদের বিয়ের কথা। আগে নিরার দিতে হবে। ঘটককে সম্বন্ধ আনতে বলতে হবে। সাহিল শান্ত হতে পারল না। সে রাগে গিজগিজ করতে করতে নুরুল আলমের ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের বাইরে সাইমার সঙ্গে দেখা হলো। ছেলের দিকে ঘৃণার দৃষ্টি রাখলো, বলল, তোকে পেটে ধরেছিলাম এমন অমানুষের মতো আচরণ করতে? একজন নারীর গর্ভে জন্ম নিয়ে আরেক নারীর গায়ে হাত তুলিস, লজ্জা করে না? আম্মা, কথা বলে আর রাগ বাড়াবেন না, নয়তো এই রাগও পড়বে তার উপর, যার জন্য এত মায়া লাগছে। তুইও। সাইমা আজকাল বেশি কথা বলছে। মুখ বন্ধ করার ব্যবস্থা করতে বলছো? সালেহার কথা বন্ধ হয়ে গেল। অর্ধ কথা গিলে চলে গেল। অসহায় তিনি। এই সংসারে অবস্থান কেবল সংসার সামলানো আর সন্তান জন্ম দেওয়াই ছিল একমাত্র কাজ। তার মতন আরও অনেক নারীর জীবন কেবল এই গণ্ডিতেই আটকে আছে। বিকেলে রাজিয়া, রত্না, আফসানা, জাজিম, কবির আর কায়সার মিলে মাতব্বর বাড়ির পেছনে পুকুর পাড়ে বসে গল্প করছিল। কথায় কথায় কায়সার বলে উঠল, মাতব্বর, বাড়িতে একটা মেয়ে আছে দেখছিস কি সুন্দর? কে শিউলি? আফসানার সঠিক উত্তরে কায়সার অবাক হয়। তুই কিভাবে বুঝলি? মাতবর বাড়িতে দুটো মেয়ের আনাগোনা, মালা আর শিউলি। দুজনে ভালো হবে। শিউলি একটু অন্যরকম। মুগ্ধকর মেয়েটার ব্যবহার এবং মানসিকতা। সকলে চাহনি তার দিকে দেখে হেসে তড়িৎগতিতে মাথা নাড়ায়, বলে, না, না, তেমন কিছু না। আমি তো শুধু বললাম এই যা। তবে স্যারকে তার সঙ্গে কথা বলতে দেখেছিলাম একবার কাল। মাহাত তাদের কিছু কথা বলতে এসেছিল। মাত্র ও গ্রামের একটা ছোট ছেলের হাত ব্যান্ডেজ করে দিয়ে আসলো। দা দিয়ে কেটে গেছিল আঙ্গুলের মাথা। সামান্য লেগে আছে শুধু। কি রক্তপাত আর তার মায়ের কান্না। মাহাত ওখান থেকে বাড়ি এসে শুনে সকলে পুকুর পাড়ে আছে। তাদের খোঁজে এসেই তাদের কথোপকথন শুনতে পেল। কেন জানি ভীষণ রাগ লাগলো। মন চাইল সবগুলো কথোপকথন হতে শিউলির নাম মুছে দিতে। তবে সে রাগ প্রকাশ করতে পারল না। কেন পারবে? রাগের কারণ দেখাতে হবে। সে মানুষটা যখন কারো নয়, যে কেউ স্বপ্ন দেখতে পারে, কিন্তু মন মানছে না। মাহাত সেখান থেকে সঙ্গোপনে পিছু ফিরে চলে এলো। মাতব্বর বাড়ির পিছনে হওয়াতে খানিকটা দূরে আসতে হয়। পাশে বিশাল আমবাগান। সেখানে দেখা মিলল নীরার। সে দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখে। পরনে নতুন শাড়ির সাথে সাজগোজো আছে। মাহাতের নজর এড়ালো না তা। ও না থেমে চলতেই থাকলো। নীরা পিছু ডেকে বলল, শুনুন। নীরা পিছু ডেকে বলল। মাহাত না চাইতেও দাঁড়ালো। নীরা সামনে গিয়ে লাজুক কণ্ঠে বলল, আমারে কেমন লাগতেছে? মাহাতের এমন প্রশ্নে খানিক বিরক্ত হলো, তবুও শান্ত হয়ে বলল, ভালো। শুধু ভালো? কিছুটা নাটকীয় স্বরে বলল নীরা। মাহাতের রাগ এবার আকাশ ছুলো। কড়া কথা বলতে নেবে এমন সময়ই সামনে নাজিরের দেখা পেল। আর বলতে পারল না কিছু, শুধু চুপচাপ চলে আসলো। নীরা আশাহত হলো। মন কাড়তে কত সুন্দর করে সেজে আসলো, কিন্তু সেই দেখলো না একটু। মাহাত এগিয়ে আসলে নাজিরের সঙ্গে আরেকজনকেও দাঁড়িয়ে থাকতে দেখলো, যার দৃষ্টি মাতব্বর বাড়ির পানে। মাহাতের অপরিচিত লোকটাকে চিনতে অসুবিধা হলো না। ভুলবে কি করে? দেখলো তো আজকেই। সে নাজিরকে জিজ্ঞেস করে, কে উনি? মাস্টার বাড়ির ছেলে, বড় ভাই হন সম্পর্কে। ও। মাহাত শুনে তাকিয়ে রইল। কিছু একটা ভেবে চলেছে সে। তখনই লোকটি তাদের কাছে এলো। মাহাতের সঙ্গে ভাব বিনিময় হলো। কথা বলতে বলতে ঢুকলো মাতব্বর বাড়ির ভেতরে। বহুদিন পর পরিচিত মানুষটাকে দেখে থমকে গেল কেউ একজন। চিরচেনা মানুষটার কি পরিবর্তন! এগিয়ে গেল পা পা করে, দাঁড়ালো সামনে। হঠাৎ কেউ সামনে দাঁড়ানোতে ভয় পেল পাপিয়া। সাহেল মনে চমকে উঠল, বলল, মারবেন না। কে তোমায় মারে, পাপিয়া? চিরচেনা কণ্ঠ শুনে চমকে তাকালো পাপিয়া। সামনের মানুষটাকে দেখে ভয় পেল, বুক কাঁপলো। তাকালো আশেপাশে, কম্পিত কণ্ঠে বলল, কেউ না। আপনি এখান থেকে যান। কেউ দেখলে আমায় খারাপ বলবে। আপনি কেন এসেছেন? জিহান শুনল না, দাঁড়িয়ে রইল। পাপিয়ার গাল আর গলার দাগ তার নজরে পড়ল। নিজের গালের দিকে দৃষ্টি দেখে পাপিয়া তড়িৎগতিতে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে নিল, কিন্তু শেষ রক্ষা হলো না। কি হয়েছে গালে? পাপিয়া বারবার আশেপাশে তাকাচ্ছে, গলা শুকিয়ে আসছে। কি উত্তর দেবে? কাল থেকে ঘর থেকে বেরোয়নি, মাত্র বেরিয়েছিল তখনই জিহানের আগমন, যা ছিল অপ্রত্যাশিত। কি হলো বলো? পাপিয়া চমকে উঠল, থতমত কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি, ওরে ব্যথা পেয়েছি বলেই ছুটে পালালো পাপিয়া। আর কোনো প্রশ্ন করার সুযোগ দিল না।
জিহান ঠায় দাঁড়িয়ে রইল। তার বিশ্বাস হয়নি উত্তর। স্মৃতি ভুলতে চোখের সামনে থেকে চলে গেছিল শহরে। শেষ দেখা পথে 1 বছর আগে হয়েছিল। স্মৃতি বড় কষ্টদায়ক। তার চেয়েও বেশি কষ্টকর প্রিয়তমার গালে আঘাতের চিহ্ন দেখা। গোপনভাবে খবর পেয়েছিল, তা সত্যি হবে কল্পনাতেও ভাবতে পারেনি। বিধাননগরের মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। মেডিকেল টিমের পরামর্শ মতো সচেতনতা অবলম্বন করে নতুন করে অসুস্থতার হারও কমেছে। বলা যায় নেই বললেই চলে। আজ স্কুল মাঠে ক্যাম্পেইন সংগঠিত হয়েছিল। মাহাত সহ টিমের সকলে উপস্থিত ছিল। স্কুল মাঠে আরেক দফায় মানুষের ভিড় লাগলো। স্বাস্থ্য সচেতনতা ও অসুস্থতা থেকে বাঁচতে করণীয় কি জানানো, সাথে কিছু রোগীও দেখল। সবকিছু শেষ করে নিস্তার মিলল দুপুরের দিকে। আজকের পরিবেশ অনেক শান্ত। ঝিরিঝিরি হাওয়ায় দুলছে গাছের পাতা। বৃষ্টি এলেও আসতে পারে। আকাশ মেঘলা হয়ে আছে। মাহাদ স্কুল মাঠে দাঁড়িয়েছিল। হঠাৎ কবির এসে বলল, স্যার, আপনার সঙ্গে দেখা করতে পৌর শহর থেকে একজন এসেছে। কোথায় তিনি? মাতাব্বর বাড়িতে অপেক্ষা করছেন। খবর নিয়ে আসলো মাতাব্বর বাড়ির কর্মরত থাকেন যে রহমত আলী। ঠিক আছে, তুমি ওদের ডেকে নিয়ে আসো। কবির চলে গেল। একটু পরেই হাজির হলো মাহতাব নুরুল আলম। ওনার সঙ্গে কিছু কথা বলে পা বাড়ালো ফেরার পথে। সাইদ, আরহাম আর নাজির ও সঙ্গে আছে। তাদের আরেকটু পেছনে পুরো টিম আসছে। ওদের সঙ্গে নীরাও আছে। ও বারবার চেষ্টা করছে মাহাদের সঙ্গে আসতে, কিন্তু ওর ভাই আছে বলে যেতে পারছে না। আফসানা ওর হাবভাব দেখছে আর আগেও খেয়াল করেছে, তাই একান্ত ওকে জিজ্ঞেস করলো, তুমি কি মাহাত স্যারকে পছন্দ করো নাকি সাইদ আরাম স্যারকে? নীরা চমকায়। আফসানা কিভাবে বুঝলো ভেবে অবাক হয়। রাজিয়াও ওর দিকে তাকিয়ে আছে। রত্না ওকে দেখেই বিরক্ত হয়ে আগে আগে চলছে। নীরা দ্বিধায় পড়ে। কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। আমতা করে বলল, সুন্দর তো সবাই, কিন্তু একটু বেশি সুন্দর মাহাদুনি। নীরার ঠোঁটে লাজুক হাসি। আফসানা চেয়ে আছে। ওর সন্দেহ ভুল নয় তা স্পষ্ট হতে এই প্রশ্ন করেছিল। সে এবার বলল, স্যারের বউ আছে জানো না? নীরার লাজুক হাসি নিভে গেল। অবাক চিত্তে শুধালো, সচা, শুনি নাই তো। জিজ্ঞেস করেছিলে যে শুনবে? নীরা মাথা নাড়ালো। তারপর মন খারাপ করে আগে আগে ছুটল। ও যেতেই রাজিয়া শুধালো, মিথ্যা বললি কেন? স্যাররা এর উপর বিরক্ত। এর যমজ বোন আছে, সে একদম আলাদা। আর এ এত গায়ে পড়া। কাল দেখছিলি কিভাবে মাহাত স্যারের কাছে দাঁড়িয়েছিল? স্যার অবশ্য বিরক্ত হয়ে বলেই দিয়েছিল সরে দাঁড়াতে। তারপর লজ্জা নেই। রাজিয়া চুপ করে গেল। রত্না এবার তাদের সঙ্গ দিল। নীরাকে একদম অপছন্দ তার, এজন্য এগিয়েছিল। মালা আর শিউলি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। স্কুল মাঠের একপাশে আলোচনা হলেও ওদের ক্লাস হচ্ছিল ঘরে। শিউলি কয়েকবার উকিঝুঁকি মেরে মাহাতকে দেখেছে। মাস্টার তার উকিঝুঁকি দেখতে পেয়ে তো কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। এখন সেটাই মালা বলছে আর হাসছে। শিউলি বেজার হলো। মুখ কালো করে বলল, তোর সঙ্গে আড়ি কথা কমুনা আর যা। মালা হাসি থামালো। সামনে ইশারা করে বলল, দেখ, ডাক্তার সাহেবরা আসছেন। শিউলি তাকালো। নাজির সকলকে ছাড়িয়ে এগিয়ে আসলো। ওদের ভ্রু কুঁচকে শুধালো, পথে দাঁড়িয়ে কেন? বাড়িঘর নাই? যাও। ধমকে শিউলি ভয় না পেলেও মালা পেল। ওর হাত ধরে টেনে নিয়ে ছুটে চলল। মাহাত দূর থেকে দেখে সামান্য আফসোস করলো। যখন মনে পড়লো পেছনে আরও অনেকে আছে, তখন নাজিরকে মনে মনে ধন্যবাদ জানালো। মালা মাহতাব বাড়ির আঙ্গিনায় এসে দাঁড়ালো। ভেতরে প্রবেশ করার আগে ডান পাশে উকিঝুঁকি মেরে তাকালো। কাঙ্ক্ষিত কাউকে দেখতে না পেলেও অনাকাঙ্ক্ষিত মানুষের কণ্ঠ ঠিকই পেল। বলছিলাম না এইদিকে না আসতে, তারপরও আবার উকিঝুঁকি মারছিস কেন? মালা চমকে উঠল। তাকালো পিছনে। রণমূর্তি ধারণ করে নাজির দাঁড়িয়ে আছে। মালা ভয় পেল সামান্য। থতমত খেয়ে গেল। বারণ না শুনে একই কাজ করেছে, এখন কি জবাব দেবে? তবুও বলল, উকি ঝুঁকি দিলে ক্ষতি কি নাজির ভাই? যা কনের পরিষ্কার করি এখন। আমি ঘোড়ায় পেঁচাই কথা বুঝি কম। নাজির ডান ভ্রু উঁচু করে তাকালো। মালার এমন প্রশ্নের উত্তর সে ভনিতা ছাড়াই বলল, আমার তোকে ভালো লাগে। ভালোবাসার কথা বুঝিয়ে বলতে পারি না। ভালো কেন লাগে তাও জানি না। শুধু জানি তোরে দেখলে হৃদয় অন্যরকম অনুভূতির ঢেউ খেলে, আনন্দ লাগে, বিষাদ লাগে অন্য পুরুষের দিকে নজর দিলে।
তোরে শুধু আমিই দেখব, আমিই ভালোবাসবো, বউও আমিই বানাবো। শুধু সময়ের অপেক্ষা। সেই অপেক্ষাটুকু করে অন্য কারোর দিকে নজর দিস না, বুকে ব্যথা অনুভব হয়। মালা স্তব্ধ হয়ে গেল। কি বললে সবটা যেন অবিশ্বাস্য আর বিস্ময়কর ব্যাপার মনে হলো। এ কি করে সম্ভব? মালা কথা বলতে ভুলে গেল। হারিয়ে গেছে অধরে আসা সমস্ত শব্দ। তোতলানো কণ্ঠে শুধালো, কি কইতাছেন এসব? নাজির মাথা নাড়ায়, আশেপাশে তাকিয়ে বলে, মিথ্যে একটুও নাই। এখন এর বেশি আর কিচ্ছু বলতে পারবো না এখানে। কিন্তু এই সম্পর্ক সম্ভব নয়। আপনার আর আমার অবস্থান তো জানেন। মালার নরম কণ্ঠ উত্তর জানার আগ্রহে নাজিরের দিকে তাকিয়ে আছে। নাজির যেতে নিয়েও থেমে গেল। পিছনে না ফিরে বলল, অসম্ভব কিচ্ছুও নয়। ভালোবাসা অবস্থান দেখে নয়, হৃদয়ের টানে হয়। নাজির চলে গেল। রয়ে গেল মালা আর বিস্ময়কর দৃষ্টি। সবটা এখনো অবিশ্বাস্য লাগছে। নাজির ভালো ছেলে এটা সকলেই জানে, কিন্তু মালা মাঝির মেয়ে। সম্পদ বলতে তাদের মতন 10 ভাগও নাই। রূপবতীও নয় সে। মাতব্বর বাড়ির সকল বউ রূপবতী হয়, এটা যেন বংশ পরম্পরায় একটা নিয়মও বলা যায়। সেখানে আবার সে শ্যামা। এত বাধা পেরোবে কি করে? শেষ পর্যন্ত আবেগ থাকবে। মালা দ্বিধাদ্বন্দ্বে ভুগল। নিধির ডাকে ছুটল এবার। শিউলি আগেই এসেছে এ বাড়ি। আসবো? ক্ষণিকের দেখায় অপরিচিত মানুষটা অজান্তে কিছু কারণে অপছন্দের হয়ে ওঠে। কখনো তা ভুল বুঝে, কখনো না সত্যি। দরজার সামনে জিহান দাঁড়িয়ে আছে। মাহাত সবে গোসল সেরে এসেছে। পরনে আজ লুঙ্গি আর শার্ট। শাহিদ বসে কিছু একটা করছিল খাতার মধ্যে। আরহাম মাহাদের পর গোসল করতে গেল। মাহাত না চাইতেও আসতে বলল। জি আসুন। জিহান অনুমতি পেয়ে ভেতরে আসলো। দৃষ্টি রাখলো শাহিদের ওপরও। সে তাকিয়ে আছে অচেনা মানুষটার দিকে। তখনই মনে পড়ল কালই দেখেছে শিউলির সাথে কথা বলা ছেলেটা। মাহাতের দিকে তাকিয়ে জিহান বলল, কিছু সময় হবে কথা বলার জন্য? হ্যাঁ বলুন। যদি সময় হয় তাহলে বাড়ির বাইরে গিয়ে বলি। আসলে কথাগুলো যেখানে সেখানে বলার মতো নয়। মাহাত আন্দাজ করতে পারছে না কি কথা থাকতে পারে তার সঙ্গে। অচেনা মানুষকে কী বা বলবে? শিউলির ব্যাপারে কিছু নয় তো? একটা ভেবে ভয় পেল, আবার অন্য আরেকটা ভেবে চিন্তা করতে শুরু করলো। কি হলো, সময় হবে? জি চলুন। মাহাত আর জিহান বেরিয়ে গেল। শাহিদও একা ঘর থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। হুট করে মনে হলো ছাদে যাওয়ার কথা। গোসল করে শীত লাগছে একটু। ছাদে উঠতেই দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। গুনগুন করে গানও গাইছে মনে মনে। ঠোঁটে লাজুক হাসি, পরনে বেগুনি শাড়ি। পায়ে তখন সে আলতা দিতে ব্যস্ত। সে সামনে কেউ এসে দাঁড়িয়েছে যা ওর খেয়ালের বাহিরে। শাহিদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। পা নড়ল না একটুও। মনে হয় মূর্তির মতন দাঁড়িয়ে আছে। হুট করে এক চিলটে রোদ এসে পড়ল মেয়েটার চোখে মুখে। রোদের ছাপটায় চোখ বন্ধ করলো। হাত মেলে ধরল রোদ আটকাতে। ওর এমন আদুরে মুহূর্ত শাহিদের অধরের হাসি আনলো। অজান্তেই হেসে উঠল। হঠাৎ কারো হাসির শব্দে নিধি সামনের পানে চাইল। শাহিদকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাসির ভাব মিলিয়ে গেল। শাহিদ যখন টের পেল নিধি তার দিকে চেয়ে আছে, হাসি মুখখানা স্বাভাবিক করল। কালকের কথাটা মনে পড়ল। সে দ্রুত ছাদ ত্যাগ করতে আগত হলো। তার আগে বলল, দুঃখিত, অজান্তে আবারও ব্যক্তিত্বহীনের মতো দাঁড়িয়েছিলাম। দাঁড়ান। শাহিদ আসতে নিলে নিধি পিছু ডাকে। সে থেমে যায়, তাকায় ওর দিকে। নিধি এগিয়ে আসলো, দাঁড়ালো শাহিদের সামনে। অপরাধবোধ অনুভব করছে সে সারাটা দিন, তাই অনুশোচনায় কাচুমাচু কণ্ঠে বলল, কালকে অমন করে বলা ঠিক হয়নি আমার। রাখছিল কারো উপর, হুট করে আপনি বলাতে ঝেড়ে দিয়েছি, দুঃখিত। মাথা নিচু করে বলল নিধি। শাহিদ দৃষ্টি সরালো না। বিষাদ অসহায় মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে উঠল, যা নিধির অগোচরে থেকে গেল। বলল, শুনুন, আপনার গম্ভীর মুখশ্রী আর মন খারাপ মানায় না। আপনাকে হাসি মুখে ভীষণ সুন্দর লাগে। নিধি চট করে তাকালো। মেলবন্ধনে আটকা পড়ল দুটো দৃষ্টি। শাহিদ আর দাঁড়িয়ে না থেকে ছাদ থেকে নেমে আসলো। চোখও যে সর্বনাশ ডেকে আনে, যা সে চায় না, কিন্তু মন চায়। নিধি তার গমনের দিকে তাকিয়ে রইল। অস্তিত্বটুকু আর দেখা গেল না। তখন নিজ মনে হেসে ফেলল। ছাদ জুড়ে হাত মেলে পাখির মতন ওড়ার চেষ্টা করলো। উচ্ছ্বাস নিয়ে বলল, খুব কি ক্ষতি হতো?
যদি পাখি হতাম, উড়ে বেড়াতাম সবুজ প্রকৃতির বুকে, আল্লাহর সৃষ্টি পৃথিবী দেখতাম দু চোখ ভরে।